বিদেশের ঝলমলে শহর থেকে যখন অর্ক তার চিরচেনা গ্রামে ফিরল, তখন চারপাশের বাতাস ছিল ভারী। স্টেশনে কেউ তাকে নিতে আসেনি, আসার কথাও নয়। তার বড় ভাই অমিতের আকস্মিক মৃত্যু পুরো বাড়িকে পাথর করে দিয়েছে। অর্ক যখন বাড়িতে পৌঁছালো, দেখলো সাদা শাড়ি পরা এক নারী মূর্তির মতন বারান্দায় দাঁড়িয়ে আছে। সে মেহজাবিন, তার বড় ভাইয়ের স্ত্রী। 1 বছরের সংসার ছিল তাদের, কিন্তু নিয়তি সব কেড়ে নিয়েছে। বাড়িতে পা রাখার পর থেকেই অর্ক এক অদ্ভুত অস্থিরতা অনুভব করছিল। তার বাবা, যিনি ছোটবেলা থেকেই খুব কড়া মেজাজের, একদিন অর্ককে ঘরে ডেকে পাঠালেন। তিনি সরাসরি বললেন, মেহজাবিন এই বাড়ির মেয়ে হয়ে গেছে, ওকে অন্য কোথাও যেতে দেব না আমরা, তুই ওকে বিয়ে করবি। অর্কর পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে মনে মনে ভালোবাসে তানিয়াকে। তানিয়ার সাথে তার বিদেশের দিনগুলোতে অনেক স্বপ্ন বোনা হয়েছে। অর্ক প্রতিবাদ করতে চাইলেও কিন্তু তার মায়ের চোখের জল আর বাবার জেদের কাছে সে হেরে গেল। এক গভীর রাতে কোনো জাঁকজমক ছাড়াই মেহজাবিনের সাথে তার বিয়ে হয়ে গেল। বাসর ঘরে ঢুকে অর্ক মেহজাবিনের দিকে না তাকিয়েই জানালার ধারে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন তানিয়ার মুখ ভাসছে। সে মেহজাবিনকে উদ্দেশ্য করে রুক্ষ স্বরে বলল, শোনো, বাবা মায়ের চাপে পড়ে এই বিয়ে আমি করেছি ঠিকই, কিন্তু তোমাকে কোনোদিন আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমার মনে অন্য কেউ আছে। তুমি এই ঘরে কেবল একজন অশ্রিতা হিসেবেই থাকবে। মেহজাবিন কোনো উত্তর দিল না। তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছিল, যা অর্কর অগোচরেই বালিশে মিশে গেল। শুরু হলো এক অসম লড়াইয়ের গল্প। বিয়ের পর 1 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু অর্কর কাছে মনে হচ্ছে সে এক জনহীন মরুভূমিতে আটকা পড়েছে। এ বাড়িতে সবাই আছে, কিন্তু কারোর সাথে তার মনের মিল নেই। বিশেষ করে মেহজাবিন, যাকে সে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারছে না। অর্ক সারাদিন ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপে কাজ করে, অথবা ফোনে তানিয়ার সাথে কথা বলে, সময় কাটায়। তানিয়া এখন লন্ডনে আছে। তার বিলাসবহুল জীবন আর অর্কর প্রতি তার কৃত্রিম ভালোবাসা অর্ককে অন্ধ করে রেখেছে। মেহজাবিন প্রতিদিন ভোরে উঠে বাড়ির সব কাজ এক হাতে সামলায়। অর্কর বাবা মায়ের সেবা করা থেকে শুরু করে রান্না বান্না সবই সে নিখুঁতভাবে করে, কিন্তু অর্কর সামনে গেলেই সে কুঁকড়ে যায়। অর্ক তাকে দেখলেই বিরক্ত হয়। একদিন সকালে মেহজাবিন খুব যত্ন করে অর্কর প্রিয় ইলিশ মাছ রান্না করে এনেছিল। ভয়ে ভয়ে অর্কর ঘরের সামনে গিয়ে দাঁড়ালো সে। নিচু স্বরে বলল, একটু খেয়ে দেখবেন, আপনার প্রিয় ইলিশ মাছ রান্না করেছি। অর্ক ল্যাপটপ থেকে মাথা না তুলেই অত্যন্ত রুক্ষ স্বরে জবাব দিল, আমি তোমাকে বলেছি না আমার সামনে আসবে না। আমার যখন খিদে পাবে আমি নিজে গিয়ে নিয়ে খেয়ে নেব। আর শোনো, আমার প্রিয় বা অপ্রিয় নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। নিজের সীমার মধ্যে থাকো। মেহজাবিন আর একটি কথাও বলল না। হাতের থালাটা টিপয়ের ওপর রেখে নিস্তব্ধে ঘর থেকে বেরিয়ে গেল। তার চোখের জল অর্ক দেখতে পেল না, কারণ সে তখন ফোনে তানিয়ার পাঠানো একটি মেসেজ পড়তেই ব্যস্ত। তানিয়া লিখেছে, অর্ক, আমি একটা নতুন হীরের নেকলেস দেখেছি, খুব সুন্দর। তুমি কি পাঠাবে কিছু টাকা? এখানে লাইফটা বড্ড এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। অর্ক কোনো চিন্তা না করেই তার জমানো টাকা থেকে একটা বড় অঙ্ক তানিয়াকে পাঠিয়ে দিল। সে ভাবলো, তানিয়াই তো তার আসল আপনজন, অথচ যে মেয়েটি তার ঘরের এক কোণে পড়ে থাকে, তার সেবা করে, তাকে সে অশ্রিতার বেশি কিছু ভাবতে পারছে না। বিকেলের দিকে অর্ক আর বাড়িতে থাকতে পারল না। সে বাইক নিয়ে শহরের দিকে বেরিয়ে গেল। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাঝরাতে যখন ফিরল,
তখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মেহজাবিন জেগেছিল। সে জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। অর্ক ঘরে ঢোকা মাত্রই সে উঠে দাঁড়ালো। পানি দেব? মেহজাবিন সহজ গলায় জিজ্ঞেস করলো। অর্ক তার দিকে একবারে অগ্নিদৃষ্টতে তাকিয়ে বলল, তুমি কি আমার ওপর নজরদারি করছো? আমি কখন ফিরছি, কি করছি সেটা দেখার অধিকার তোমাকে কে দিয়েছে? বেশি আদিক্ষেতা করতে এসো না। মনে রেখো, তুমি শুধু আমার মৃত ভাইয়ের স্মৃতি হিসেবে এই বাড়িতে আছো, আমার স্ত্রী হিসেবে নয়। কথাগুলো মেহজাবিনের বুকে তীরের মতো বিঁধল। সে দেওয়ালের ধারে হাত দিয়ে নিজেকে সামলে নিল। মেহজাবিন শুধু বলতে চেয়েছিল যে অর্কর বাবা আজ অসুস্থ বোধ করছিলেন, কিন্তু অর্কর মেজাজ দেখে সে আর কিছু বলার সাহস পেল না। রাত বাড়ছে। অর্ক বিছানায় শুয়ে তানিয়ার সাথে ভিডিও কলে মেতে উঠল। হাসাহাসি, খুনসুটি সবই মেহজাবিনের কানে আসছিল। পাশের সোফায় শুয়ে মেহজাবিন বুঝতে পারছিল এই ঘরে তার কোনো স্থান নেই। সে কেবল একজোড়া অবহেলিত চোখের সাক্ষী হয়ে বেঁচে আছে। অর্কর ঘৃণা দিন দিন বিষের মতো ছড়িয়ে পড়ছে মেহজাবিনের সাজানো স্বপ্নে। মেহজাবিন মনে মনে ভাবল, অমিত থাকলে হয়তো আজ পরিস্থিতি অন্যরকম হতো, কিন্তু অর্ক, সে তো আমাকে মানুষ বলে গণ্যই করছে না। অন্যদিকে অর্ক ভাবছিল কত দ্রুত এই বোঝা থেকে মুক্ত পাওয়া যায়। সে জানতো না যে যাকে সে আশ্রয় দিচ্ছে আসলে সেই মেয়েটিই নিঃশব্দে তার ভেঙে যাওয়া পরিবারকে আগলে রেখেছে, আর যাকে সে পরম মমতায় ভালোবাসাতে টাকা পাঠাচ্ছে সে তা নিয়ে তাকে কোনো গভীর গর্তে টেনে নিয়ে যাচ্ছে। তা অর্কর কল্পনাতেও ছিল না। দিনের পর দিন মেহজাবিনের ওপর অর্কর অবহেলা যেন এক পাথুরে দেওয়ালের পরিণত হচ্ছে। অর্কর পুরো জগৎ এখন তানিয়াকে কেন্দ্র করে। সে বিদেশ থেকে যে টাকা জমিয়ে এনেছিল তার একটা বড় অংশ তানিয়ার বিলাসিতার পেছনে খরচ করে ফেলেছে। তানিয়া ফোনে মিষ্টি মিষ্টি কথায় অর্ককে ভুলিয়ে রাখতো, আর অর্ক ভাবতো তানিয়াই তার জীবনের একমাত্র অবলম্বন। এক শুক্রবার সকালে অর্ক সিদ্ধান্ত নিল সে তানিয়াকে সারপ্রাইজ দেবে। সে জানতো তানিয়া কয়েকদিনের জন্য ঢাকা এসেছে তার এক আত্মীয়ের বাড়িতে। অর্ক মেহজাবিনকে বা বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাইক নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল। মেহজাবিন তখন রান্নাঘরে অর্কর জন্য নাস্তা তৈরি করছিল, কিন্তু অর্ক তার দিকে ফিরেও তাকালো না। শহরে পৌঁছে অর্ক তানিয়াকে ফোন করলো না। সে চেয়েছিল হুট করে সামনে গিয়ে দাঁড়াবে। তানিয়া যে রেস্টুরেন্টে নিয়মিত যায় সেখানে গিয়ে অর্ক অপেক্ষা করতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর সে দেখলো একটি দামি গাড়ি এসে থামলো। অর্কর বুকটা ধক করে উঠল খুশিতে, কিন্তু গাড়ি থেকে তানিয়া যখন নামলো অর্কর হাসি মুহূর্তে মিলিয়ে গেল। তানিয়া এক নয়, তার সাথে একজন সুঠাম চেহারার যুবক। তারা একে অপরের হাত ধরে হাসাহাসি করছে। তানিয়া সেই যুবকের কাঁধে মাথা রেখে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ভেতরে ঢুকলো। অর্ক নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে পাথরের মতন দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর অদম্য রাগ আর কষ্ট নিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। তাদের টেবিলের সামনে গিয়ে অর্ক যখন দাঁড়ালো, তানিয়া চমকে উঠল। তার চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই, বরং এক ধরনের বিরক্তি ফুটে উঠল। অর্ক, তুমি এখানে? তোমাকে তো আসার কথা বলিনি। তানিয়া অত্যন্ত স্বাভাবিক গলায় বলল। অর্ক কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, তানিয়া, এই ছেলেটি কে? আর তুমি তো বলেছিলে তুমি আমাকে ছাড়া আর কাউকেই চেনো না। তানিয়া ঠান্ডা গলায় হাসলো, বলল, দেখো অর্ক, ইমোশনাল হইও না। ও আমার ফিউচার হাজবেন্ড রনি, আর তোমার সাথে আমার সম্পর্কটা তো একটা টাইম পাস ছিল। তাছাড়া তুমি এখন বিবাহিত, তোমার বাড়িতে তোমার ভাইয়ের বউ আছে। তোমার সাথে আমার ফিউচার কি? রনি অনেক রিচ, ও আমাকে লন্ডনের সিটি সেন্টারে ফ্ল্যাট দিচ্ছে।
তুমি তো কেবল মিডল ক্লাস ড্রিম নিয়ে পড়ে আছো। অর্ক স্তব্ধ হয়ে গেল। যে মেয়েটির জন্য সে তার পরিবারকে তুচ্ছ করেছে, নিজের স্ত্রী মেহজাবিনকে দাসের মতো দেখেছে, সেই মেয়েটি তাকে এভাবে ছুঁড়ে ফেলে দিল। তানিয়া আরো যোগ করলো, আর হ্যাঁ, তোমার পাঠানো টাকাগুলো আমার শপিং এ বেশ কাজে লেগেছে। থ্যাঙ্কস ফর দ্যাট। এবার যাও এখান থেকে, সিনকেট করো না। অর্ক আর সেখানে এক মুহূর্ত দাঁড়াতে পারল না। অপমানে আর কষ্টে তার মাথা ঝিমঝিম করছিল। সে কোনো মতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। বাইরে তখন অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জলে অর্কর চোখের জল মিশে একাকার হয়ে গেল। সেদিন রাতে অর্ক যখন বাড়ি ফিরল, সে প্রচন্ড নেশাগ্রস্ত ছিল। সারা শরীর কাদায় মাখা। গেট খুলতেই মেহজাবিনকে সামনে দেখেছে সে। মেহজাবিন তাকে এই অবস্থায় দেখে আঁতকে উঠল। আপনার এই অবস্থা কেন? হাত ধরুন, ভেতরে চলুন। কিন্তু অর্ক মেহজাবিনের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। তার সব রাগ যেন মেহজাবিনের ওপর গিয়ে পড়ল। সে চিৎকার করে বলল, সব তোমার জন্য। তুমি না থাকলে আজ তানিয়া আমাকে ছেড়ে যেত না। কেন তুমি এই বাড়িতে এসেছো? কেন আমার ঘাড়ে চেপে বসেছো? অর্ক টলতে টলতে মেহজাবিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মেহজাবিন দেওয়ালে সজোরে আঘাত পেল, কিন্তু সে টু শব্দটিও করল না। সে শান্ত চোখে অর্কর দিকে তাকিয়ে রইল। অর্ক নেশার ঘোরে মেহজাবিনকে আরো অনেক কটু কথা শোনালো, এমনকি তার দিকে হাতও তুলল। মেহজাবিন নিচু স্বরে শুধু বলল, আমি তো আপনাকে কিছু বলিনি। আপনি কষ্ট পেয়েছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাকে আঘাত করে যদি আপনার কষ্ট কমে যায়, তবে তাই করুন। অর্কর ভেতরে তখন এক তাণ্ডব চলছে। সে বুঝতে পারছিল না সে কার উপর রাগ করছে, তানিয়ার ওপর না নিজের ভাগ্যের ওপর। সেই রাতে অর্ক ঘরের সব জিনিসপত্র তছনছ করলো এবং মেহজাবিনের ওপর তার সমস্ত পৈশাচিক ঘৃণা উগরে দিল। অন্ধকার রাতে মেহজাবিনের দীর্ঘশ্বাস আর কান্নার শব্দ ঘরের চার দেওয়ালে প্রতিদ্বন্দ্বিত হতে লাগলো, কিন্তু অর্ক ছিল তার নিজের যন্ত্রণায় অন্ধ। সকালে যখন অর্কর জ্ঞান ফিরল, সে দেখল মেহজাবিন মেঝের এক কোণে কুঁকড়ে পড়ে আছে, তার কপালে জখম। অর্কর মনে পড়ল গত রাতে সেই বীভৎস স্মৃতি। সে বুঝতে পারল সে এক নিরপরাধ মানুষের ওপর চরম জুলুম করেছে। এক গভীর অনুশোচনা তাকে গ্রাস করলো, কিন্তু এখন ক্ষমা চাওয়ার মতন সাহসও তার নেই। সকালে সূর্য যখন জানালায় গ্রিল দিয়ে অর্কর মুখে পড়ল, তার মাথাটা প্রচন্ড যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। গত রাতের কথা মনে পড়তেই তার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। সে তাকিয়ে দেখল মেহজাবিন তখনও ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে আছে, তার কপালে জমাট বাঁধা রক্তের দাগ। অর্ক মেহজাবিনের দিকে হাত বাড়াতে গিয়েও থমকে গেল। এ হাত দিয়ে সে কাল রাতে এই নিরপরাধ মেয়েটাকে আঘাত করেছে, সেই হাত দিয়ে তাকে স্পর্শ করার সাহস তার নেই। অর্ক ঘর থেকে বেরিয়ে সোজা বাথরুমে ঢুকে পড়ল। আয়নার দিকে মুখ দেখে নিজের ওপর চরম ঘৃণা হলো তার। তানিয়ার দেওয়া অপমান আর মেহজাবিনের প্রতি তার করা পৈশাচিক আচরণের বোঝা সে বইতে পারছে না। সে বুঝতে পারল এই বাড়িতে থাকা তার পক্ষে আর সম্ভব নয়। মেহজাবিনের করুণ চোখগুলো তাকে প্রতি মুহূর্তে অপরাধী সাব্যস্ত করছে। অর্ক কারো সাথে কোনো কথা না বলে নিজের ব্যাগ গোছাতে শুরু করলো। মেহজাবিন ঘরের দরজায় এসে দাঁড়ালো। তার চোখে জল নেই, আছে এক গভীর শূন্যতা। কোথায় যাচ্ছেন? মেহজাবিন খুব নিচু স্বরে জিজ্ঞেস করলো। অর্ক তার দিকে না তাকিয়েই উত্তর দিল, যেখানে খুশি। এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে আমার। তোমার মুখ আমি আর দেখতে চাই না। মেহজাবিন শান্ত গলায় বলল, আমার মুখ দেখার দরকার নেই।
কিন্তু আপনার বাবার শরীরটা ভালো না, অন্তত ওনার জন্য থেকে যান। অর্ক চিৎকার করে উঠল, না, আমি থাকবো না। তোমরা সবাই মিলে আমাকে এই নরকে ঠেলে দিয়েছো। আমি আজই বিদেশ চলে যাচ্ছি, আমার সব ব্যবস্থা করাই আছে। অর্ক ঘর থেকে বেরিয়ে গেল। তার মা বাবা অনেক অনুরোধ করলেন, কিন্তু অর্ক কারো কথা শুনল না। সে জানতো না যে মেহজাবিন তখন এক গোপন কথা তাকে বলার জন্য ছটফট করছিল। মেহজাবিন কয়েকদিন ধরেই বুঝতে পেরেছিল তার শরীরের ভেতরে এক নতুন প্রাণের স্পন্দন শুরু হয়েছে। সে অর্কর সন্তান সম্ভাবা, কিন্তু অর্কর চোখে যে ঘৃণা সে দেখল, তাতে এই আনন্দের সংবাদ দেওয়ার সাহস তার হলো না। মেহজাবিন বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে দেখল অর্কর ট্যাক্সিটা ধুলো উড়িয়ে গ্রামের মাঠে পথ ধরে মিলিয়ে যাচ্ছে। অর্ক একবারও পেছনে ফিরে তাকালো না। সে ভাবলো সে মুক্তি পাচ্ছে, কিন্তু সে জানতো না সে আসলে এক বিশাল ঋণের বোঝা মেহজাবিনের ঘাড়ে ফেলে দিয়ে যাচ্ছে। বিদেশে পৌঁছে অর্ক নিজেকে কাজে ডুবিয়ে দিল। সে ফোন নম্বর বদলে ফেললো, বাড়ির সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। সে চেয়েছিল সবকিছু ভুলে নতুন করে শুরু করতে, কিন্তু রাতের অন্ধকারে যখন সে একা থাকতো, মেহজাবিনের সেই রক্তাক্ত কপাল ছবি তার চোখের সামনে ভেসে উঠত। তানিয়ার বিশ্বাসঘাতকতা তাকে যতটুকু না কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি দগ্ধ করেছিল মেহজাবিনের নীরব সহ্য শক্তি। এদিকে বাড়িতে মেহজাবিনের দিনগুলো কাটছিল অবর্ণনীয় কষ্টে। অর্কর বাবা অর্ক চলে যাওয়ার পরে শোকে শয্যাশায়ী হয়ে পড়ে মেহজাবিনকে এক ডাবল লড়াই করতে হচ্ছে। এদিকে অসুস্থ শ্বশুর শাশুড়ির সেবা, অন্যদিকে নিজের শরীরের ভেতরে বেড়ে ওঠা সন্তানকে আগলে রাখা। গ্রামের মানুষ নানা কথা বলতো, স্বামী ফেলে রেখে চলে গেছে, নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ ছিল। মেহজাবিন কারো কথায় উত্তর দিত না। সে কেবল অর্কর একটা পুরনো শার্ট বুকে জড়িয়ে রাতের বেলা কাঁদত। সে জানতো অর্ক তাকে ঘৃণা করে, তবুও সে প্রার্থনা করত অর্ক যেন ভালো থাকে। মেহজাবিনের মনে এক অদ্ভুত আশা ছিল, একদিন হয়তো অর্ক ফিরবে, অন্তত নিজের সন্তানের মুখ দেখতে হলেও ফিরবে। 9 মাস পর মেহজাবিনের কোলে আলো করে এক ফুটফুটে কন্যা সন্তান এলো। মেহজাবিন তার নাম রাখলো মায়া। মায়ার চোখগুলো হুবহু অর্কর মতন। মায়াকে বুকে নিয়ে মেহজাবিন ভাবলো, এই তো অর্কর শ্রেষ্ঠ উপহার। কিন্তু মায়া জন্ম নেওয়ার পর থেকেই মেহজাবিনের শরীর ভেঙে পড়তে শুরু করলো। সে বুঝতে পারছিল তার সময় ঘনিয়ে এসেছে, কিন্তু তার ডায়েরিতে সে সব লিখে রাখতো তার প্রত্যেক দিনের সমস্ত কিছু। অর্কর প্রতি তার কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল এক বুক ভালোবাসা আর অপেক্ষার গল্প। বিদেশে থাকা অর্ক কি জানতে পারবে তার এই ত্যাগের কথা, নাকি মেহজাবিনের এই দীর্ঘ নিঃশ্বাস চিরকাল অজানাই থেকে যাবে? অর্ক চলে যাওয়ার পর 5টি বছর কেটে গেছে। বিদেশের যান্ত্রিক জীবনে অর্ক নিজেকে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার হাতে এখন অনেক টাকা, গাড়ি, বাড়ি সবই আছে, কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন সে নিজের বিলাস ফ্ল্যাটে একা বসে থাকে, তখন এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করে। তানিয়ার দেওয়া ক্ষত এখন শুকিয়ে গেছে, কিন্তু মেহজাবিনের সেই শেষ চাহনিটা আজও তার স্মৃতিতে টাটকা। অর্ক বারবার চেষ্টা করেছে বাড়িতে ফোন করতে, কিন্তু নিজের অহংকার আর অপরাধবোধকে তাকে আটকে দিয়েছে। সে ভেবেছে মেহজাবিন হয়তো তাকে ভুলে নতুন করে জীবন শুরু করেছে, কিন্তু গ্রামের সেই জীর্ণ বাড়িতে মেহজাবিনের জীবন ছিল এক অন্যরকম যুদ্ধের গল্প। অর্কর রেখে যাওয়া সেই রাতের ক্ষত মেহজাবিন শুধু শরীরেই নয়, মনেও বয়ে বেড়াচ্ছিল। অর্কর কন্যা সন্তান মায়া এখন 5 বছরে পা দিয়েছে। মায়া দেখতে একদম তার বাবার মতো হয়েছে।
সেই তীক্ষ্ণ নাক আর গভীর চোখ। মায়া সারাদিন তার মায়ের আঁচল ধরে ঘোরে আর জিজ্ঞেস করে, মা, বাবা কবে আসবে? সবাই বলে বাবা আসবে না। মেহজাবিন মায়াকে জড়িয়ে ধরে বলতো, বাবা আসবে মা, তোর বাবা অনেক বড় কাজ করতে দূরে গেছে, তুই বড় হলে দেখবি বাবা ঠিক ফিরে আসবে। মেহজাবিনের শরীর দিন দিন হয়ে যাচ্ছিল। সন্তান জন্ম দেওয়ার সময় যে শারীরিক জটিলতা দেখা দিয়েছিল, সঠিক চিকিৎসা আর অযত্নের কারণে মারাত্মক আকার ধারণ করেছে। তার উপর অর্কর বাবা গত বছর মারা গেছেন। মাও প্রায় শয্যাশায়ী। মেহেজাবিন এক হাতে ঘর সামলায়, অন্য হাতে মায়াকে মানুষ করে। গ্রামের লোক তাকে নিয়ে কত কথা বলতো, কিন্তু মেহেজাবিনের কানে সে সব যেত না। সে কেবল অর্কর একটা পুরনো ডায়েরিতে প্রতিদিন চিঠি লিখত। সেই চিঠিতে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল মায়ের ছোট্ট ছোট্ট দুষ্টুমির কথা আর অর্কর জন্য এক বুক প্রার্থনা। একদিন বিকেলে মায়া স্কুল থেকে ফিরে দেখলো তার মা ঘরের মেঝেতে অচৈতন্য হয়ে পড়ে আছে। মায়া চিৎকার করে প্রতিবেশীরা ছুটে এলো। ডাক্তার জানালেন মেহেজাবিনের হাড় খুব দুর্বল হয়ে গেছে আর তার রক্তাল্পতা চরমে পৌঁছেছে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া দরকার। কিন্তু মেহেজাবিন হাসপাতালে যেতে চাইল না। সে জানতো তার সময় শেষ হয়ে আসছে। সে তার শাশুড়িকে কাছে ডেকে বলল, মা, অর্ক যদি কোনোদিন ফেরে, ওকে বলবেন আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ও যেন মায়াকে কোনোদিন একা না ছাড়ে, আর এই ডায়েরিটা ওকে দেবেন। মেহেজাবিন মায়াকে শেষবারের মতন বুকে টেনে নিল। তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জল মায়ার কপালে গিয়ে পড়ল। মায়া বুঝতে পারছিল না তার মা কেন এত ক্লান্ত। মেহেজাবিন অস্ফুট স্বরে বলল, অর্ক, তুমি কি আসবে না? সেই রাতেই মেহেজাবিনের প্রতীক্ষার প্রদীপ চিরতরে নিভে গেল। যে মেয়েটি সারা জীবন কেবল অবহেলা আর ঘৃণা পেয়ে এসেছে, সে একরাশ ভালোবাসা আর এক উজ্জ্বল নক্ষত্র মায়াকে এই পৃথিবীর বুকে রেখে বিদায় নিল। মায়া জানল না তার মা তাকে কেন রেখে চলে গেল। সে শুধু জানলো তার মা বলেছিল তার বাবা আসবে। মেহজাবিন মারা যাওয়ার ঠিক 2 দিন পর বিদেশের মাটিতে অর্ক এক অদ্ভুত স্বপ্ন দেখলো মেহজাবিন সাদা শাড়ি পরে মেঘের আড়ালে দাঁড়িয়ে তাকে ডাকছে। অর্কর ঘুম ভেঙে গেল। তার বুকটা হঠাৎ ধক করে উঠল। 5 বছর পর প্রথমবারের মতন অর্ক মনে হলো সে বড় দেরি করে ফেলেছে। মেহজাবিনের সেই নীরব কান্না যেন আজ 7 সমুদ্র 13 নদী পার করে অর্কর কানে এসে আছড়ে পড়েছে। অর্ক আর এক মুহূর্ত দেরি করলো না। সে পরের দিনই টিকিট কাটলো বাংলাদেশের। সে জানতো না দেশে তার জন্য কি অপেক্ষা করছে। সে ভাবলো মেহজাবিনের কাছে গিয়ে ক্ষমা চাইবে, তাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে বিদেশে নিয়ে আসবে। কিন্তু নিয়তি যে অন্য কিছু লিখিয়েছে। 5 বছর পর অর্ক যখন তাদের গ্রামের মেঠো পথে পা রাখলো, তখন বিকেলের সূর্যটা রক্তিম আভা ছড়িয়ে ডুবুডুবু। চারপাশটা কেমন নিস্তব্ধ। পরিচিত গাছপালাগুলো যেন আজ শোকাতুর। বাড়ির গেটের সামনে এসে অর্ক থমকে দাঁড়ালো। কলিং বেল চাপার সাহস পাচ্ছিল না সে। মনে মনে ভাবছিল মেহজাবিন কি তাকে চিনতে পারবে? সে কি আগের মতোই শান্ত চোখে তাকাবে, নাকি অভিমানের দরজা বন্ধ করে দেবে? অনেক দ্বিধা কাটিয়ে সে কলিং বেল চাপলো। কিছুক্ষণ পর দরজা খুলল একটি ছোট্ট মেয়ে। 5-6 বছর বয়স, পরনে একটা সাধারণ ফ্রক। মেয়েটির চোখের দিকে তাকিয়ে অর্ক পাথরের মতো দাঁড়িয়ে রইল। এই চোখ তো তার নিজের, এই ধারালো নাক, এই চাউনি, এ যেন অর্কর এক ছোট্ট সংস্করণ। মেয়েটি অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, আপনি কে?
কাকে খুঁজছেন? অর্ক কথা বলতে পারল না, তার গলা বুঝে এলো। ঠিক সেই সময় ভেতর থেকে অর্কর বৃদ্ধা মা বেরিয়ে এলেন। ছেলেকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। অর্ক কাপা গলায় শুধু একটি শব্দ উচ্চারণ করতে পারল, মা। মেহেজাবিন কোথায়? মা কোনো উত্তর দিলেন না, শুধু আঁচল দিয়ে চোখ মুছলেন আর তর্জনী উঁচিয়ে বাড়ির পেছনের শিউলিতলার দিকে ইশারা করলেন। অর্ক পাগলের মতো সেদিকে দৌড়ে গেল। সেখানে গিয়ে দেখলো একটি নতুন কবর, যার ওপর ঝরা শিউলি ফুল পড়ে আছে। কবরের ফলকে লেখা মেহজাবিন আক্তার। অর্ক কবরের পাশে ধপাস করে বসে পড়ল। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। সে বুঝতে পারল সে যাকে ঘৃণা করে দূরে ঠেলে দিয়েছিল সে তাকে আজ চিরতরে ছেড়ে চলে গেছে। যে ক্ষমা চাওয়ার জন্য সে 7 সমুদ্র 13 নদী পার করে এসেছে, সেই ক্ষমা করার মানুষটি আর নেই। সেদিন আপনি যখন চলে যাচ্ছিলেন, আমি জানলার গ্রিল ধরে আপনাকে ডাকতে চেয়েছিলাম, বলতে চেয়েছিলাম আমাদের ভালোবাসার এক অংশ আমার ভেতরে বাড়ছে, কিন্তু আপনার চোখের ঘৃণা দেখে আমি কুঁকড়ে গিয়েছিলাম। আমি চেয়েছি আপনি শান্তিতে থাকুন, তাই আপনাকে আর কোনোদিন বিরক্ত করিনি। ডায়েরির মাঝখানের পাতাগুলোতে ছিল মায়ার বড় হওয়ার গল্প। কবে মায়া প্রথম বাবা বলেছে, কবে সে প্রথম স্কুলে গেছে, সবকিছু মেহজাবিন লিখে রেখেছে। শেষ পাতায় মেহজাবিনের হাতের লেখা ছিল অস্পষ্ট, হয়তো মৃত্যুর কয়েক ঘন্টা আগে লেখা। অর্ক, আমি জানি আপনি একদিন ফিরবেন, আমি থাকবো না, কিন্তু মায়াকে আমি আপনার জন্যই রেখে গেলাম। ওকে কোনোদিন অবহেলা করবেন না। মায়ার চোখে তাকালে আপনি আমাকে দেখতে পাবেন। আমি আপনাকে কোনো দিন ঘৃণা করিনি, শুধু আপনার একটু ভালোবাসার জন্য অপেক্ষা করেছি। পরপারে হয়তো দেখা হবে। অর্ক ডায়েরিটা বুকে চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। সে আজ কোটিপতি, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ভিখারি সে নিজে। সে তানিয়ার মতো মরীচিকার পেছনে ছুটেছিল, অথচ তার নিজের ঘরেই ছিল এক অমূল্য রত্ন। মায়া ধীরে ধীরে অর্কর কাছে এসে দাঁড়ালো। সে তার ছোট্ট হাত দিয়ে বাবার চোখের জল মুছে দিয়ে বলল, মা বলেছিল তুমি আসবে, তুমি কি আমার বাবা? অর্ক মায়াকে ঝট করে চাপটে ধরে বুকের মধ্যে টেনে নিল। তার মনে হলো মেহজাবিন যেন মায়ার রূপ ধরে তার কাছে ফিরে এসেছে। সে মায়ার কপালে চুমু খেয়ে প্রতিজ্ঞা করলো মেহজাবিনকে সে যে মর্যাদা দিতে পারেনি, তার শতগুণ ভালোবাসা দিয়ে সে মায়াকে আগলে রাখবে। সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে এসেছে চারদিকে, কিন্তু অর্কর জীবনের অন্ধকার যেন আজ এক নতুন আলোর দিশা পেল। মেহজাবিন নেই, কিন্তু তার রেখে যাওয়া মায়া আর এই ডায়েরির প্রতিটা শব্দ অর্কের সারা জীবন মনে করিয়ে দেবে ভালোবাসা মানে কেবল পাওয়া নয়, ভালোবাসা মানে এক বুক নীরব ত্যাগ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের পরবর্তী সব গল্পের আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।